নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ। অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে শুধুমাত্র আপনি যে শারীরিকভাবে সুস্থ থাকবেন তা কিন্তু একদমই নয়, আপনার বাহ্যিকভাবেও যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু নিমেষে নির্মূল করতে পারে আয়ুর্বেদ। এবং এই যে নিমেষে নির্মূল তার যে প্রতিজ্ঞাবদ্ধ তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু বোঝাচ্ছেন আমরা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবাসে কিভাবে আগামী কিংবা পরবর্তী জীবনটা একটু অতিবাহিত করতে পারি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণই কেরিয়ারিস্টিক। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু কেরিয়ারের জন্য ভীষণ চিন্তিত। 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু কেরিয়ারের জন্য ভীষণ চিন্তা করছি এবং তার জন্য কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই আমাদের বাড়ির বাইরে কিন্তু অতিবাহিত করতে হচ্ছে এবং তার জন্য কিন্তু আমাদেরকে কনজিউম করতে হচ্ছে বাইরের খাবার। এবং এই যে বাইরের খাবারগুলো আমরা প্রতিনিয়ত কনজিউম করছি, বাইরের তেল মশলা জাতীয় খাবার, ফাস্টফুড জনিত খাবার, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের খিদে মেটানোর জন্য খেয়ে যাচ্ছি এবং তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে পড়ছি। এবং এই শারীরিক সমস্যাগুলোর মধ্যে সব থেকে বেশি সমস্যা যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পেটের সমস্যা। আমরা কিন্তু প্রত্যেকেই এখন কম বেশি পেট জনিত সমস্যার মধ্যে ভুগছি। অল্প কারণেই হয়তো আমাদের গ্যাস হয়ে যাচ্ছে, অল্প কারণেই আমাদের অ্যাসিড হয়ে যাচ্ছে, কিংবা অল্প কারণেই হয়তো আমাদের পেট খারাপ হচ্ছে। এই যে এতগুলো সমস্যা আমাদের কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না। আমাদের কোনো সমস্যা হলেই আমরা কি করছি, আগেই একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি। সেটা হয়তো নিমিষের মধ্যে আপনাদের হয়তো কোনো রকম সলিউশন দিচ্ছে, কিন্তু এটা আলটিমেটলি সলিউশন নয়। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পরামর্শ নিতে হবে অভিজ্ঞ চিকিৎসকের। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকেই কেরিয়ারিস্টিক, মানে অনেকটা সময় যারা স্কুল গোয়ার্স বলুন কিংবা কলেজ গোয়ার্স কিংবা ধরুন যারা চাকরি করছে, অনেকটা সময় আমাদের বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য যে আমরা এত আনহেলদি ফুডগুলো কনজিউম করছি তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম পেট জনিত সমস্যার মধ্যে পড়ছি। তো এটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে জানান। প্রথম কথা বলবো, পেটের সমস্যা কিন্তু শুধু পেটের রোগ আনে না, শারীরিক অনেক রোগগুলোকে কিন্তু ডেকে নিয়ে আসে। এবার প্রথম কথা আমাদের এটা জানতে হবে যে আমরা পেটকে ভালো রাখতে গেলে কি আমাদের করা উচিত এবং কেন আমাদের এই পেটের সমস্যাগুলো আসে। প্রথমে বলি কেন আসে। যে আমাদের যে খাদ্য খাবারের ধরন সেটা একটা বড় কারণ। তার পাশাপাশি আরো কতগুলো কারণ আছে, যেটা হচ্ছে আমাদের রাতের ঘুম, মানসিক চাপ। এই ব্যাপারগুলো কিন্তু সব আমাদের নিয়ে ভাবতে হবে যে আমাদের পেটের সমস্যা কেন আসে। দেখুন, আমাদের যদি আমি মডার্ন সায়েন্স হিসাবে বলি, আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বলি, তাহলে দেখতে হবে যে আমাদের পেটের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। কিছু ব্যাকটেরিয়া আছে খুব ভালো, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে উন্নতি করে, আর কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো খারাপ। এবার যে ব্যাকটেরিয়াগুলো ভালো, সেই ব্যাকটেরিয়াগুলো যদি খুব আমরা রিচ খাবার খাই, খুব প্রসেসড ফুড খাই, খুব বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই খাবারগুলো খাই, তাহলে কিন্তু সেই ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় এবং এই বাজে খাবার যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বেঁচে উঠতে বা সেগুলোকে বৃদ্ধি পেতে সাহায্য করে। এই সিচুয়েশনটা যখন আমাদের পেটের মধ্যে হয় তখন আমাদের কিন্তু পেটের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আরেকটা ব্যাপার, তার মানে তার উল্টোটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো ঠিক থাকবে এবং তার সাথে সাথে আমাদের পেটও ঠিক থাকবে। এবার ভালো ব্যাকটেরিয়ার জন্য কি দরকার? প্রথম কথা হচ্ছে, ভালো ব্যাকটেরিয়াগুলোকে ঠিক রাখতে গেলে আমরা কিছু খাদ্য খাবার খাবো যেগুলোকে বলা হয় প্রিবায়োটিক। প্রিবায়োটিক মানে সেই খাদ্যগুলো যেগুলো আমাদের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য। সেই প্রিবায়োটিক ফুড কোনগুলো পাবো? যার মধ্যে আমাদের ফাইবার আছে, সেটা ফল হতে পারে, সবজি হতে পারে, এগুলোর মধ্যে কিন্তু আমাদের খুব ভালো ফাইবার আছে। আর এই ফাইবারের পরিমাণ একজন প্রাপ্তবয়স্কর জন্য মোটামুটি ধরুন 25 থেকে 30 গ্রাম ডেইলি ফাইবার খেতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের মাথায় রেখে চলতে হবে যে এই ভালো পেট ভালো রাখতে গেলে আমাদের ফাইবার জাতীয় খাবারটা খেতে হবে। তার মানে যে খাবারে ফাইবার নেই, অতিরিক্ত দোকান থেকে কিনে আনে খাবার, তার মধ্যে ফাইবারের নষ্ট হয়ে যায়। বেশি প্রসেসড করে খাবার, তার মধ্যে ফাইবারগুলো থাকে না। যেমনি একটা উদাহরণ দিলে বুঝবেন, ময়দা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। ঠিক আছে? এটা কিন্তু প্রসেসড এবং তার মধ্যে কিন্তু ফাইবার থাকে না।
এবার আমি যদি ময়দার খাবারগুলো খেতে থাকি তাহলে কিন্তু আমার পেটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো ওগুলো কিন্তু বেঁচে থাকবে না, নষ্ট হতে থাকবে। ঠিক আছে, এবার যদি আমি আরো কিছু বলি যে এই যে ধরুন আমাদের পেটের সমস্যা হচ্ছে, তখন আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলোকে ঠিক রাখার জন্য আয়ুর্বেদের মতে কিন্তু একটা কথা বলা হয় যে আমরা যাতে ফার্মেন্টেড খাবারগুলো খাই। মানে ফার্মেন্টেড খাবার বলতে যেই খাবারগুলো ধরুন সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয়, যেমনি টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়, এই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া, এবং আমাদের পেটে যখন এটা যায় ভালো ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করায়। তারপরে ধরুন আচারও কিন্তু আমাদের যে ভারতীয় ভাবে যে আমরা আচার তৈরি করি ঘরোয়া ভাবে বলবো, সেই আচার কিন্তু খুব আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু অবশ্যই আচারের তেলটা নয়, আচার জিনিসটা। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরুন আবার বলবো যে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি পান্তা ভাত খাওয়া হয়। পান্তা ভাতটা কিভাবে তৈরি করতে হয় আগে আমাদের একটু বুঝতে হবে। পান্তা ভাতটা তৈরি করলে আপনি কিন্তু ভাতের মধ্যে জল ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিলেন, তাহলে কিন্তু ওটা পান্তা ভাত হলো না এবং তার গুণও বাড়বে না। সেটা কিন্তু এমনি ভাত রেখে দেওয়া হলো ফ্রিজের মধ্যে, খুব ক্ষতিকারক সেটা। পান্তা ভাত তৈরি করতে হলে কি হবে, আপনার যে রান্না বেঁচে থাকা ভাতটা অথবা আপনি পান্তা বানানোর জন্য যে ভাতটা নিচ্ছেন সেটাকে আপনার ফ্রিজের বাইরেই রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হচ্ছে, কতটা জল দেবেন, জল দেবেন এতটা যাতে আপনার ভাতটা জলের নিচে থাকে। মানে এতটা যদি ভাত হয় একটা বাটির, তার ওপরে অবধি জল দিতে হবে যাতে ভাতটা ভেসে না থাকে, ডুবে থাকে জলের মধ্যে। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশন হয় যেখান থেকে আমাদের এই যে ফার্মেন্টেড ফুড তৈরি হয়। মানে যেই ফুডটা ফার্মেন্টেড ফুড বলতে গেলে একটা পচে যাওয়া না ঠিক, কিন্তু একটা প্রসেস যেটার মধ্যে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। অনেক সময় দেখবেন যে সাউথ ইন্ডিয়ান আমাদের ডিশগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে দেখবেন ইডলি ধোসা আগের দিন কিন্তু সেই জলে চালটা ভিজিয়ে রাখতে হয়, ডালটা ভিজিয়ে রাখতে হয়। কেন? ওই ফার্মেন্টেশন হয়। এই খাবারগুলো যখন আমরা খাচ্ছি দেখবেন পেটে কিন্তু আমাদের ভালো হচ্ছে, কারণ সেখানে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি করছে। দেখুন মডার্ন মেডিসিনে যা আছে, আয়ুর্বেদায় কিন্তু তার অনেক আগে থেকে এই জিনিসগুলো ব্যাপারগুলো আছে, কিন্তু দুজনের বোঝানোর পদ্ধতিটা আলাদা। তার মানে আপনি মডার্ন মেডিসিন দিয়ে ভাবুন বা মডার্ন বিজ্ঞান দিয়ে ভাবুন অথবা আয়ুর্বেদ নিয়ে ভাবুন, তার কিন্তু সলিউশন আয়ুর্বেদের মধ্যেই রয়েছে। তো আমরা যদি পেট ঠিক রাখতে চাই, যদি এইভাবে আমরা খাদ্য খাবারগুলো খাই যেমন বললাম, তাহলে কিন্তু অবশ্যই দেখা যাবে আমাদের পেট ভালো থাকছে এবং খারাপ হওয়ার চান্সটা অনেক কিন্তু কমে যাবে। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বোঝাচ্ছেন যে আমরা আয়ুর্বেদকে সাথে নিয়ে কিভাবে আগামী দিনটা কাটাতে পারবো। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপকে কিন্তু শরীরের মধ্যে রেখে দিলে একদমই চলবে না। আমরা কিন্তু ভীষণ অল্প যখন নমিনাল আমাদের শরীর খারাপ থাকে তখন কিন্তু আমরা যে কোনো একটা ট্যাবলেট কনজিউম করে নিলাম, সেই সময়ের মধ্যে হয়তো আমাদের শরীর খারাপটা ঠিক হয়ে গেল, কিন্তু পরবর্তীতে সেটা বড় আকার ধারণ করলে তখন কিন্তু আমাদের শরীরটা সত্যি সত্যি অনেক দুর্বল হয়ে পড়ে। তাই সত্যি সত্যি যদি চান যে খুব কম সময় থেকেই, খুব অল্প সময় থেকেই শারীরিক সমস্যা নিয়ে আপনারা সচেতন হবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এবং তার জন্য আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই নাম্বারটাই কিন্তু আপনাদের সুস্থতার চাবিকাঠি, কারণ এই নাম্বারটাই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে আপনারা কখন কোথায় ডাক্তারবাবুকে পাবেন, কোন ক্লিনিকে কোন ডাক্তারবাবুকে পাবেন এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে। এইসব যাবতীয় যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারের মধ্যে দিয়ে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের পারিপার্শ্বিক এমন হয়তো অনেক মানুষজন রয়েছেন যারা বহুদিন ধরে অসুস্থতার মধ্যে রয়েছেন এবং বহুদিন ধরেই হয়তো চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি ফল পাচ্ছেন না, তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি আনন্দ ধারা বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আন্দুল দিয়ে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? সমস্যাটা হচ্ছে আমার পায়ে মানে চিরা মাঝে সাঝে বেশ টান ধরে, কিন্তু এই টান ধর বারবার হচ্ছে বলে আমি ফোনটা বলছি, কিন্তু ব্যথা বড়ি খায়, কিন্তু মলামও মাখি, কিন্তু সেভাবে যাচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন প্রথমে? বয়সে 33। আচ্ছা, আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে রয়েছে? মাস 6 হয়ে গেল। মাস 6 শারীরিক সমস্যাটার মধ্যে রয়েছেন, তাই এর জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি, মলম করেছি, ব্যথা বড়ি খাচ্ছিলাম, তার সাথেও যাচ্ছিল না। আচ্ছা শুনুন, ডাক্তারবাবু বলছেন। প্রথম কথা আপনি আমায় একটু বলুন যে আপনি কি ধরনের কাজ করেন? হ্যাঁ, আমি বসে তো জরি কাজ করি। জরির কাজ। আচ্ছা, কোমরে কি ব্যথা রয়েছে? কোমরে সেই মুহূর্তে এখন মায়ের কাছে হয়, কিন্তু
আচ্ছা কারণ অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয় তো, বসে কাজে হ্যাঁ আচ্ছা, আর ব্যথাটা হচ্ছে আপনার পায়ে, তাই তো? হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা, যাদের ধরুন বসে কাজ, তাদের মাথায় রাখবেন যে বেশিরভাগ সময় যদি বসে বসে কাজ করেন বেশ কিছু ঘন্টা ধরে, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এক একজনের কাজের ধরন এক এক রকম, তাহলে যে আপনার যে কোমরের যে হাড়টা রয়েছে, ছোট ছোট হাড় দিয়ে ওই জায়গাটা তৈরি, পুরো আমাদের মেরুদণ্ডের হাড়টা অনেকগুলো ছোট ছোট হাড় দিয়ে তৈরি। এই হাড়গুলোর যে শেপটা সেটা কিন্তু নষ্ট হতে থাকে, সেটা সামনের দিকে আরো বেঁকে যেতে থাকে। যখনই সামনের দিকে বেঁকে যাবে, সেই জায়গা দিয়ে যখন নার্ভগুলো যায়, সেই নার্ভের ওপরে চাপ পড়ে। নার্ভগুলো কি হয়, কম্প্রেসড হয়ে থাকে, মানে চাপ খেয়ে থাকে। যখন চাপ খেয়ে থাকবে, সেই নার্ভগুলো, যে নার্ভগুলো কোমর থেকে আমাদের পায়ের দিকে নেমেছে, তার উপরে না চাপ আসছে, তখনই আপনার পায়ে কিন্তু ব্যথা বেড়ে যাবে। এবার এর জন্য কি করা উচিত আমি একটু বলি। প্রথম কথা, রেগুলার একটু আপনার কাজ তো বাদ দিতে পারবেন না, কিন্তু ধরুন আপনি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করছেন, কাজের মাঝে মাঝে উঠে, ধরুন 1-2 ঘন্টা পর উঠে 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে একটু হাঁটবেন। হাঁটবেন যখন দেখবেন আপনার কিন্তু কোমরের হাড়টা আবার আগের জায়গায় চলে আসছে, এরকম 10-15 মিনিট করে যদি বিশ্রাম নেন, কোনো কাজ না করে একটু হাঁটেন, তাহলে আপনার কোমরের জোরটাও বাড়বে এবং আপনার কোমরের যে কার্ভটা, মানে হাড়ের যে শেপটা, সেটা আবার ঠিক হতে থাকবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা, রেগুলার একটু চেষ্টা করুন আপনি 2-3টে আসন করার। ঠিক আছে, একটা হচ্ছে আপনি করতে পারেন, ধরুন একটা ভুজঙ্গাসন করতে পারেন, শলভাসন করতে পারেন। এই মানে আসনগুলো করবেন। তার সাথে আপনি একটা ব্রিজিং এক্সারসাইজ বলে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি সোজা হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে, তারপরে হাঁটু দুটো ভাঁজ করে কোমরটাকে ওপর দিকে তুলে ধরে রাখবেন। এরকম করে ধরে আপনি 15 থেকে 20 গুনবেন, আবার নামিয়ে দেবেন। এইগুলোতে কি হবে, আপনার যে কোমরের যে শেপটা, সেটা ঠিক জায়গায় আসবে। ডেইলি এই ব্যায়ামগুলো করবেন। এবং তার পাশাপাশি বলবো, যদি আপনার হাড়ের চিকিৎসা করাতে হয়, যদি দেখছেন এই ব্যথাটা কমছে না, তাহলে কিন্তু দেখে নিতে হবে আমাদের যে কি কারণে সমস্যাটা হচ্ছে, মানে ব্যথাটা কেন হচ্ছে। তার জন্য আমাদের কাছে আপনি আসবেন, এক্স রে করিয়ে নেবো, আমরা দেখে নেবো যে হাড়ের কন্ডিশন কি আছে, সেই অনুযায়ী কিন্তু আপনার ট্রিটমেন্ট চলবে এবং দেখা যাবে যে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে যে সমস্যাগুলো আছে সেগুলো কমছে। স্যার, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা যে আলোচনা করছিলাম আর কি, পেট জনিত সমস্যা, একটা কমন ফ্যাক্টর এখনকার দিনে হচ্ছে গ্যাসের প্রবলেম। তো এই যে গ্যাসের প্রবলেমটা প্রত্যেকটা মানুষেরই এখন দেখা দিচ্ছে, তো এইটা কি কারণে বেসিক্যালি হচ্ছে যদি একটু বলেন। হ্যাঁ, আমি আগের ব্যাপারগুলো তুলে নিয়েই বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে যখনই ধরুন আমাদের পেটের মধ্যে, দেখুন আমাদের হজম করাতে কিন্তু এই যে ভালো ব্যাকটেরিয়াগুলো বললাম, সেগুলো সাহায্য করে। সেগুলো যদি নষ্ট হয়ে যায়, অটোমেটিক কিন্তু আমাদের পেটের বিভিন্ন সমস্যা হবে। যখনই আমরা উল্টোপাল্টা খাই, তখনই দেখবেন গ্যাসের সমস্যাটা বাড়ে। ঠিক আছে, এবার অনেকেই কি করে, সেটাকে চাপা দেওয়ার জন্য ঘুম থেকে উঠে একটা অ্যান্টাসিড খেয়ে নিল, ভাবলো আমি সারাদিন ভালো থাকছি। ভালো থাকাটা কিন্তু রোগটা সেরে যাওয়া নয়, সেটা কি করছে, আপনার সমস্যাটাকে চাপা দিয়ে রাখছে, এবং চাপা দিতে দিতে দিনের পর দিন আরো ক্ষতি হবে পেটের। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমাদের যে গ্যাসের সমস্যাটা যেই কারণে হয়, কারণ আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। এবং আয়ুর্বেদায় বলা হয় যে আমাদের যে জঠাগ্নি, মানে পেটের মধ্যে একটা অগ্নি আমাদের আছে, যে অগ্নিটা আমাদের খাদ্য খাবার হজম করতে সাহায্য হয়, সেই অগ্নিটা কিন্তু নষ্ট হয়ে যায় এই বাজে খাবারের জন্য। তাহলে আমাদের খাদ্য খাবারের ধরনটা বদলাতে হবে। আমরা কি করব, এমন খাবার খাবো যেই খাবারগুলো আমাদের স্টুল হতে সাহায্য করবে, পটি হতে সাহায্য করবে। তার মানে আমাদের ফাইবার খেতে হবে। ঠিক আছে, দেখবেন অনেক সময় যাদের পটি হয় না, তাদেরকে ইসবগুল দেওয়া হয়। ঠিক আছে, কেন দিচ্ছে, দোকান থেকে কিনে এনে তারা ইসবগুল খেয়ে নিচ্ছে। এটা মডার্ন মেডিসিন থেকেও দিচ্ছে, আয়ুর্বেদা থেকেও দিচ্ছে, যে কেউ ডাক্তারকে না জিজ্ঞেস করে অনেকে খাচ্ছে। কারণ কি, তার মধ্যে যে ফাইবারটা আছে, ওটা কি করে, আমাদের গাট হেলথ, মানে পেটের যে স্বাস্থ্য, সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। এবং যার ফলে কি হয়, যে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়, এবং যখনই ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে, তো পেটটাকে কিন্তু পরিষ্কার করবে, হজমটা ভালো হবে। এবং তার পাশাপাশি কি হবে, যে আমাদের পটিটা বেরাতে সাহায্য করবে, স্টুলটা ঠিক মতো হবে, সফট হবে, শক্ত হবে না, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, যখনই আপনার পেটটা পরিষ্কার হয়ে গেল, তখনই দেখা যাবে আপনার কিন্তু আর গ্যাস হচ্ছে না, পেট ফুলে থাকছে না, ভার ভার লাগছে না, খিদে নেই, এই ব্যাপারটা থাকবে না। হাইপার অ্যাসিডিটি, মানে জিআরডি যেটা বলি, অ্যাসিড রিফ্লেক্স, যেটা গলা দিয়ে মনে হয় টক জল উঠলো, গলা বুক জ্বলছে, খাবার খেলেই কিছু, এই ব্যাপারগুলো হবে না। গ্যাস হবে না,
এই সবগুলোই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে আমাদের কিন্তু পেট ভালো থাকছে। পেট ভালো থাকলে কিন্তু আমাদের অনেক আরো কিছু রোগ আছে যেগুলো কিন্তু আমাদের চট করে আসবে না। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আলসার জনিত সমস্যাও দেখি, অনেক পেশেন্টকে দেখতে পাই। তো এক্স্যাক্টলি যদি বলেন এই আলসার জনিত সমস্যাটা ঠিক কোন সময় থেকে হতে পারে আর কি? দেখুন, যখন একটা মানুষ উল্টো পাল্টা খাওয়া দাওয়া করছে বা দেখা যাচ্ছে তার হজমটা কোনো কারণে হচ্ছে না ঠিক মতো, সেটা রাত্রে ঘুমের জন্য হতে পারে, দেখা যেতে পারে যে তার ইয়েটা ঠিক নেই, স্ট্রেস লেভেলটা অনেক হাই হচ্ছে, যেখান থেকে খারাপ হরমোনগুলো বেরাচ্ছে। এগুলো করতে করতে আমাদের পেটটা যখন গন্ডগোল করে তখন দেখা যায় আমাদের যে পেটের মধ্যে অ্যাসিড, ওই অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ধরুন আমি যে খাবারগুলো তেলে ভাজা খাচ্ছি খুব বেশি, কিন্তু আমার অ্যাসিডের ধাত রয়েছে, তাহলে কি হবে, যাদের ধরুন পিত্তের দোষ আছে, আমরা পিত্ত দোষ বলি যেটা, তার মানে তার অ্যাসিডটা পেটের মধ্যে খুব বেশি হচ্ছে, যতটা থাকা দরকার তার থেকে বেড়ে যাচ্ছে। এবার একটা জায়গায় অ্যাসিড পড়লে আপনি কি দেখতে পান, যে সেখানটায় ক্ষয় হয়ে যায়, তাই তো? ধরুন মাটিতে কোথাও পড়লো, সেখানে দাগ ফেলে দেবে। আরো যদি পাওয়ারফুল অ্যাসিড হয় দেখবেন ফুটো করে দিচ্ছে। ঠিক আছে, পেটের মধ্যেও যে একটা অ্যাসিড থাকে, HCl অ্যাসিড বলে, সেটা সেটা আমাদের হজমের জন্য প্রয়োজন। কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন হতে থাকবে, আস্তে আস্তে কি হবে, আমার স্টমাকের ভেতরে যে একটা লেয়ার আছে যেটা প্রোটেক্ট করে স্টমাকটাকে, সেটাকে কিন্তু আস্তে আস্তে খেয়ে দেবে, এবং সেই সময় থেকেই দেখা যাবে আমার অ্যাসিডটার জন্য আমার ওখানে ঘা হয়েছে, আলসার, যেটাকে আমরা আলসার বলি আর কি। ঠিক আছে, ভেতরের একটা ঘা। তো এই সময়টার থেকে কিন্তু আমার যদি বাই চান্স এরকম দেখা যায়, তাহলে কিন্তু আমার খুব সতর্ক হতে হবে। আর এটা বুঝবেন, দেখবেন খুব বেশি পেইন হচ্ছে, খাবার খেলেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, অনেক সময় আরো অ্যাডভান্স হলে দেখা যাবে কালো পটি হচ্ছে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা কিভাবে হেলদি ফুড খেয়ে হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কিভাবে আগামী জীবনটা চলতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আমাদের আরো একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। তো আমার নাম হচ্ছে যে বাবুসোনা মুখার্জি। তো স্যারকে কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল যে আমি স্যার যে রিপোর্টটা বলেছিলেন না, আমি ওখানে একজন লোকাল কে দেখিয়েছিলাম ডাক্তারকে। তো উনি আমাকে বলেছিলেন যে কিছু লোশন দিয়েছিলেন আর ওগুলা খেলেই হবে বলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমার যে ড্যান্ড্রফের যে সমস্যাটা, সেই ড্যান্ড্রফের সমস্যাটা রয়ে যাচ্ছে। তো স্যার কি করে এই ড্যান্ড্রফের মানে চুল পড়ার যে সমস্যাটা বা মাথায় যে পুষ্টি এত হচ্ছে, এটা কি করে কমাবো? আপনাকে আমি কি এটা বলেছিলাম যে হর্তুকি বলছি, সরি, রিঠা ইউজ করবেন? না স্যার, এটা তো বলেননি। হ্যাঁ, এটা তাহলে শুনে নিন। প্রথমে যেটা করবেন, আপনি মাথার জন্য, চুলের জন্য, যদি ড্যান্ড্রাফটাকে নষ্ট করতে হয় একদম প্রাকৃতিক ভাবে, বাড়ির ঘরোয়া ভাবে, তাহলে আগের দিন আপনি কিন্তু রিঠা দোকান থেকে কিনে এনে রিঠাগুলোকে কেটে কেটে ভিজিয়ে রাখবেন গরম জলে। পরের দিন দেখবেন ওটাকে আপনি ভালো করে চটকে নেবেন, দেখবেন ওখান থেকে একটা ফেনা তৈরি হবে। তো রিচা ছিবড়েগুলো ফেলে দিয়ে ওই যে জলটা তৈরি হলো, ওটাকেই আপনি শ্যাম্পুর মতো করে মাথায় মাখবেন, ভালো করে ঘষে ঘষে মাথার গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ড্যান্ড্রাফটা কমতে থাকবে। এবার যদি দেখছেন এটাও কিছুদিন করার পর তাও কমছে না, তাহলে কিন্তু আর ওই বাড়ির কিছু করে হবে না। আর আপনাকে বলেছিলাম আমি রিপোর্ট করে আমাদের কাছে আসতে, আপনি অন্য জায়গায় দেখিয়ে নিয়েছেন, তাতে কি আমাদের থ্রুতে সমাধানটা হবে? আপনাকে যেটা আমরা গাইড করেছি, আমাদের কাছে আসুন, রিপোর্টগুলো নিয়ে আসুন, যে রিপোর্টগুলো করেছেন, আমরা যে ওষুধ দেবো তাতে আপনি সুস্থ হবেন। ঠিক আছে, আপনি আমাদের পরামর্শে একটা রিপোর্ট করলেন, দেখিয়ে নিলেন অন্য জায়গায়, তাহলে আমরা তো আপনাকে সুস্থ করতে পারবো না। আপনার প্রবলেম যেটা আছে, এটা যদি দিন দিন বাড়তে থাকে, চুল পড়াও কিন্তু অনেক বেড়ে যাবে। তাই জন্য একটা কথা বলবো, এবার আপনি শুনে নিলেন, বুঝে নিলেন, 2-1 দিন রিঠার ওটা দিয়ে ট্রাই করুন, পরপর 3-4 দিন করতে থাকুন। আরেকটা করবেন যে একটু পাতিলেবু আপনি মাথায় ঘষতে পারেন, সেটাতেও কিন্তু ড্যান্ড্রাফটা অনেকটা কিওর হয়। অথবা এগুলো না করেও রিঠার সাথে আপনি কিন্তু আগের দিন রাতে একটু আমলকি, শুকনো আমলকি কিনতে পাওয়া যায়, সেটাও ভিজিয়ে রাখবেন। পরের দিন দুটো দিয়েই মাথাটাকে কিন্তু শ্যাম্পুর মতো করে ক্লিন করবেন, দেখবেন কমে যাবে 2-4 দিনের মধ্যে। কিন্তু এতেও যদি না কমে, বুঝবেন যে তাহলে ট্রিটমেন্টের দরকার আছে, অবশ্যই আমাদের কাছে কিন্তু আপনি চলে আসবেন। ঠিক আছে?
প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই বলছেন, আর আমরাও চাইছি আপনিও আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আগামী জীবনটা একটু সুন্দরভাবে গড়ে তুলুন। এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে হেরিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, আর মালদাতে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ওন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন কিন্তু ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাসুরীকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু জেলা থেকে শহর এবং গ্রাম থেকে প্রত্যেকটা আনাচে কানাচে ডাক্তারবাবুরা কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ক্লিনিকে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যে যাতে আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে আগামী এবং পরবর্তী জীবনটা একটু সুন্দরভাবে অতিবাহিত করুন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি? হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, আমি বিমল মাঝি বলছি। বলুন বিমল বাবু। আচ্ছা, আমার বিয়ে হয়েছে বছরখানেক হলো, তো ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু প্রবলেম থেকেই যাচ্ছে। তো মানে সর্দি কাশি, ঠান্ডা লাগার টেন্ডেন্সি, পায়ে ব্যথা, এইসব প্রবলেম গুলো হচ্ছে। তো এইগুলোর জন্য আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, সাময়িকভাবে কিছুটা উপকৃত হচ্ছে, আবার তার প্রবলেম গুলো ব্যাক করছে। তো এই মতো অবস্থায় আমি ডাক্তারের কাছে সাজেশন দিচ্ছি আমার কি করা উচিত। যদি আচ্ছা, আপনার ওয়াইফের বয়সটা বলবেন এবং কতদিন ধরে শারীরিক সমস্যাগুলো হচ্ছে সেটা একটু এই বলবেন। সমস্যা প্রায় 4-5 মাসের উপরে হয়ে গেল। আচ্ছা, এখন বয়সটা আপনার বয়সটা? ওয়াইফের বয়সটা একটু বলবেন। 28 প্লাস, 28 বছর। 28 প্লাস। আচ্ছা, এর জন্য কি আপনি কোনো ডাক্তার আগে দেখিয়েছেন? হ্যাঁ, আমি লোকাল আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছি, ঠিক আছে। তো ওনার ঠিকঠাক ছিল, কিন্তু ওষুধ ছেড়ে দিলেই প্রবলেম গুলো ব্যাক করছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন স্যার, বলছেন। দেখুন, এই সর্দি কাশির ব্যাপারটা এটা কিন্তু একটা ইমিউনিটির ব্যাপার, ঠিক আছে। যাদের ইমিউনিটি কম থাকে, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে, তাদের কিন্তু বারে বারে এই ঠান্ডার সমস্যাটা হয়। এটা কিভাবে হয় আমরা বলি যে সাধারণভাবে কি শুনি যে অ্যালার্জি আছে, অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি আছে, তার জন্য অ্যালার্জিটা বেড়ে যায়। কিন্তু কেন বাড়ে? বাড়ার মেন কারণ হচ্ছে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু এই সময় কমে যায়, মানে তাদের মধ্যে কমে থাকে, তার জন্য এটা হয়। এটাকে আপনি তাহলে বাড়াবেন কিভাবে? প্রথম কথা, কয়েকটা জিনিস আপনার মেনটেন করতে হবে। যেহেতু প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট, মানে এই জিনিসটা যাতে আপনার ক্ষতি না করতে পারে আপনার বাড়ির লোকে, তার জন্য কি করতে হবে? একটা রুটিন মেনে চলতে হবে যে আমি ফ্রিজের রাখা কোনো জিনিস ঠান্ডা খাবো না, মানে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট আমি কিছু খেয়ে নেবো না। ঠান্ডা জল খাবো না, ফ্রিজে রাখা দই খাবো না, বা কোনো খাবার যদি ফ্রিজে থেকে যায় সেটা খেতে গেলে কিন্তু সেটাকে কমপ্লিটলি গরম করে, মানে সেটা বাইরে আধ ঘন্টা রেখে গরম করে সেটা খাওয়া উচিত। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত আরেকটু কি করতে হবে যে স্নান। হ্যাঁ, ঠান্ডা জলে অবশ্যই আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ে গরম জলের থেকে, কিন্তু যেহেতু আমাদের ঠান্ডার যাদের ধাত থাকবে তারা ওটা চট করে করতে গেলে হয়তো অ্যালার্জির ব্যাপারটা ট্রিগার হয়ে যেতে পারে এবং সমস্যা হতে পারে। তাই জন্য কি করতে হবে? আমাদের হালকা গরম জল, ঈশীতোষ্ণ গরম জলে স্নান করতে হবে যাতে ঠান্ডাটা না থাকে, ঠিক আছে। এটা গেল। তৃতীয়ত যে ব্যাপারটা,
আমাদের খাদ্য খাবারের মধ্যে চেষ্টা করবেন রসুন। রসুনটা কিন্তু আমাদের ইমিউনিটিও বাড়ায়, ঠিক আছে। তুলসী পাতা, এইগুলো কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে। তার সাথে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন ধরুন সাইট্রাস ফ্রুটস, মানে ধরুন কমলা লেবু, বাতাবি লেবু, মৌসুমী লেবু, এই ধরনের যে ফলগুলো, এইগুলোর মধ্যে কিন্তু আমাদের ভিটামিন সি থাকে। তার সাথে ক্যাপসিকাম, এগুলোতে কিন্তু ভিটামিন সি থাকে। তো এই ধরনের ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন, সবজিগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে বাড়বে। যখনই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে, তখনই দেখবেন আপনার কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমছে। হ্যাঁ, এবার যারা ধরুন অনেক বছর ধরে এই রোগটা নিয়ে ভুগছেন, আপনার বিয়ে হয়েছে ধরুন অল্প কিছুদিন, ওনাকে জিজ্ঞাসা করুন আগেও এই প্রবলেমটা ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে আপনার কিন্তু আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে এলে আমরা কিছু টেস্ট করাবো। টেস্টে দেখা যাবে ওনার যে এই যে অ্যালার্জির ব্যাপারটা কতটা বেশি রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু জিনিসের থেকে অ্যালার্জি যেটা হয়, কারো ঠান্ডা থেকেও হয়, কারো খাদ্য থেকেও হয়, কারো কোনো পরিবেশের কোনো কিছু থেকে হয়, এরকম সেগুলোও কিন্তু আমরা অনেক সময় টেস্ট করিয়ে নিই। এই পুরো ব্যাপারটা আমাদের যখন চোখের সামনে চলে আসছে, আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন, এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এটাই কিন্তু আপনাদের সুস্থতার চাবিকাঠি। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু যখনই ডাক্তারবাবুরা লাইভে আসছেন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে আগামী দিনটা ভালো থাকবো। এর জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা শুধুমাত্র আপনাদের জন্যই শহর থেকে জেলা এবং গ্রাম থেকে শহরের প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ তো হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না, কিন্তু একদম নেগলেক্ট করলেও চলবে না। আমরা কিন্তু খুব অল্প সময় যখন শরীর খারাপ হয় আমরা কিন্তু ভীষণ নেগলেক্ট করি। একটা ট্যাবলেট কনজিউম করে নিলাম, সেই মুহূর্তের জন্য ভালো হয়ে গেলাম, কিন্তু সেটা যে পরবর্তীকালে কত বড় আকার আপনাদের ধারণ করতে পারে আমরা কিন্তু তা ভাবতেও পারি না। এবার যখন সেটা বড় হয়ে যাচ্ছে, লার্জার দ্যান লাইফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তা নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। কারণ যে কোনো সমস্যারই রুটটা জানা কিন্তু ভীষণ দরকার। কারণ যে কোনো শারীরিক সমস্যার রুটটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে, সেই শারীরিক সমস্যা কিন্তু আপনার বারে বারেই ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা আপনাদের সমস্যা শুনছেন, সমাধান করার চেষ্টা করছেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, যাকে গোড়া থেকে রিনমূল বলা হয় আপনার যে কোনো শারীরিক সমস্যার। এখানে কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে। এছাড়াও আপনারা জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আরো বিভিন্ন বহু ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, যা কিন্তু আপনাকে শুধুমাত্র আভ্যন্তরীণভাবে শারীরিক সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহ্যিক যে সকল সমস্যাগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই এখন জর্জরিত, সেই সকল সমস্যারও কিন্তু আধুনিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আর তাই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার রিসার্চ করে তবেই কিন্তু আপনার শারীরিক সমস্যাটা জেনে তার সঠিক সমাধানের সঠিক উপায়ে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। স্যার, আমরা যেটা আলোচনা করছিলাম আর কি পেট জনিত সমস্যা, তো এনবিপিতে এই ধরনের সমস্যার কি সমাধান বা চিকিৎসা রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এনবিপিতে কিন্তু আমাদের আয়ুর্বেদিক পদ্ধতিতে সব ধরনের রোগেরই চিকিৎসা হয়। এই পেটের সমস্যার জন্য কিন্তু অনেক আমাদের মানুষ এখানে চলে আসে। এবার আমি প্রথমে একটু আগে বলে নিই যে আমি কিন্তু একটা আলোচনা করছিলাম যে পেটের রোগ থেকে আমরা, দেখুন, পেটের রোগ বলতে আমরা শুধু ভাবি যে অ্যাসিড হয়েছে, গ্যাস হলো, কনস্টিপেশন হলো, এতটুকুই। কিন্তু না, পেটের রোগ থেকে কিন্তু আরো অনেক সমস্যা আসে। যেমন ধরুন, পেটের রোগ থেকে কিন্তু লিভারের সমস্যা আসতে পারে, পেটের রোগ থেকে কিন্তু দেখা গেছে সুগারের সমস্যা আসতে পারে, পেটের রোগ থেকে কিন্তু আমাদের ওজন বেড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এই সব সমস্যাগুলো কিন্তু চলে আসে। তো তার সাথে সাথে তো আরেকটা আমরা একটু আগেও শুনছিলাম যে আলসার জাতীয় যে সমস্যাগুলো, এগুলো কিন্তু চলে আসে। তো পেট কিন্তু আমাদের বলতে হবে সেকেন্ড ব্রেন, ঠিক আছে। আমাদের ব্রেন যেমনি আমাদের মাথার ভেতরে আছে, সেটা যেমনি তার কিন্তু বুদ্ধি সত্তা দিয়ে আমরা চলি, তেমনও কিন্তু আমাদের কিন্তু এই পেটের সাথে কিন্তু ব্রেনের একটা বিশাল বড় লিঙ্ক আছে। এই জন্য দেখবেন, বুঝতে পারবেন একটা কথা বললে, যখন আপনার খুব মানসিক চাপ হয়, টেনশন হয়, দেখবেন আপনার খিদে পায় না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ব্রেন গার্ডস একটা রিলেশন আছে। তো পেটের সাথে যদি আমাদের ব্রেনের এই রিলেশনটা থাকে, তাহলে আমাদের মনও কিন্তু
এর জন্য দায়ী যে আমি কেমন থাকবো, আমার পেটের সমস্যা থাকবে কিনা। অনেকের দেখবেন খুব বেশি নার্ভাস থাকে, অনেক বেশি টেনশন হয়, তখনই দেখবেন তার পটি পেয়ে যাচ্ছে। কোনো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে, কোনো একটা নতুন জায়গায় যাচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে, তার মধ্যে একটা সবসময় প্যানিক কাজ করে, এই আমি ঠিক মতো পারবো তো, পৌঁছবো তো, বা আমি ইন্টারভিউটা ভালো দিতে পারবো তো, বা পরীক্ষার সময় দেখবেন অনেকে কিন্তু পেটের প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ব্রেন আর পেট এই দুটো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড, দুটোকে কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে। তাই জন্য এই জন্যই আমাদের যে বিভিন্ন যে রোগগুলো থাকে তার কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে সম্পূর্ণভাবে। একজন পেশেন্টকে হলিস্টিক অ্যাপ্রোচ যেটা বলা হয়, সারা ব্যক্তিকে সম্পূর্ণভাবে, সেই ব্যক্তিকে সম্পূর্ণভাবে না করলে আপনি যদি সিমটম চেঞ্জ খালি ঠিক করেন, পাতলা পায়খানা হয়ে গেছে আপনি ওষুধ দিলেন, কনস্টিপেশন হয়ে গেল, বা ধরুন আপনি কাঁচকলা খেয়ে নিলেন, মনে করলেন যে ঠিক হয়ে গেল, না, এটা সমাধান নয়। বা ধরুন আপনার খুব বেশি অ্যাসিড হয়েছে, আপনি একটা অ্যান্টাসিড খেয়ে নিলেন দোকান থেকে কিনে, ঠিক আছে, এগুলো সমাধান নয়, বরঞ্চ এই রোগগুলোকে আরো আপনি ভেতরে ভেতরে বাড়িয়ে ফেলছেন, যেটা একটা সময় গিয়ে এতটা বাজে কন্ডিশন হয়ে যাবে আপনার শরীরের মধ্যে, তখন সামলানোটাও মুশকিল হয়ে যায়। কি করতে হয়, যখনই কোনো একটা ছোট উপসর্গ আসে সেই উপসর্গগুলোকে কিন্তু কারেকশন করার দরকার আছে, এবং রুট কজ থেকে, যে কারণে আপনার ওই উপসর্গটা দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের এনবিপিতে কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু এইভাবেই চিকিৎসাগুলো হয়। রুট কজের যেটা আছে সেটাকে কিন্তু আমরা চিকিৎসা করা হয়। যে ধরুন পেটের যে সমস্যা আমি বললাম, হাইপার অ্যাসিডিটি হচ্ছে, বা ধরুন যে আইবিএস এর প্রবলেম, ইরিটেবল বাউল সিনড্রোম যেটা বলি, বারে বারে ঘন ঘন পটি পেয়ে যায়, কখনো নরম হয়, কখনো পাতলা, কখনো শক্ত, এরকম একটা ইসে থাকে, সমস্যা থাকে। তারপরে ধরুন কারো কনস্টিপেশন বেড়ে গেল, এই সবগুলোকে কিন্তু ঠিক করার জন্য মানসিক এবং শারীরিকভাবে দুভাবেই কিন্তু একজন ব্যক্তির চিকিৎসা হবে। দেখা যাবে যে সেই ব্যক্তি সেই রোগটা থেকে যখন বেরিয়ে আসছে, তারপর কিন্তু সারা জীবন আর সেই রোগটার জন্য ওষুধ খেয়ে থাকতে হবে না, তার কিন্তু সিস্টেমটা ঠিক হয়ে যাবে, সিস্টেমটা কারেকশন হবে। এর জন্য আমাদের মেডিসিন আছে আয়ুর্বেদে, তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপিও আছে, যার মাধ্যমে একটা ব্যক্তিকে সম্পূর্ণভাবে সুস্থ করার প্রচেষ্টা করা যায়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে ভরসা করেই ভালো হয়ে উঠছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কাকু, আপনার নাম? সিকেন্দার আলী, কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল হ্যাঁ, সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই ইয়ে আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল, সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কলকাতা ঘোষ, কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? হ্যাঁ। কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। আমাকে স্যার বললো, আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। আমার এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। যদি এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি কি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবাপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে।
প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এমবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে? নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আর প্রত্যেকটা দিনই কিন্তু আমরা ভাবছি সত্যি সত্যি আজকের এই শারীরিক সমস্যাটা আমার আছে, কালকে হয়তো থাকবে না। আপনি হয়তো অনেক দিন ধরে পায়ে ব্যথার সমস্যায় ভুগছেন, কিংবা আপনি হয়তো অনেক দিন ধরেই ব্যাক পেনের সমস্যায় ভুগছেন, কিন্তু কোথায় গেলে সঠিক এইভাবে ট্রিটমেন্ট পাবেন বুঝে উঠতে পারছেন না। অনেক জায়গায় দেখিয়েছেন, হয়তো অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু কোথায় গেলে আপনি এক্স্যাক্টলি এইরকম সমস্যা পাবেন বুঝে উঠতে পারছেন না। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা সিজন চেঞ্জের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি, এবং তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর সেটা সব থেকে বেশি যেটা আমরা এই মুহূর্তে উপলব্ধ করতে পারছি সেটা হচ্ছে ব্যথা। একদমই তাই, যে কোনো রকম শারীরিক ব্যথাই আপনার হতে পারে। আপনার হয়তো জয়েন্ট পেইন হচ্ছে, কিংবা নি পেইন হচ্ছে, কিংবা আপনার ব্যাক পেইন হচ্ছে, কিংবা শরীরের যে কোনো কারণে হয়তো ব্যথা হচ্ছে, কিংবা এখন যেটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গলাজনিত সমস্যা। এই গলাজনিত সমস্যা এক্স্যাক্টলি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু আরেকটু বিস্তারিত জানবো। কিন্তু তার আগে চলুন আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা কিন্তু অলরেডি একটা সিজন চেঞ্জের মধ্যে ঢুকে পড়েছি, এবং শুধু সিজন চেঞ্জ না, এই যে একটা ব্যথাজনিত সমস্যা সারা বছরই কিন্তু মানুষের মধ্যে লেগে রয়েছে। আর সিজন চেঞ্জের মধ্যে যেটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেটা হচ্ছে থ্রোট ইনফেকশন কিংবা গলার সমস্যায় অনেকেই ভুগছেন। তো এক্স্যাক্টলি এটা কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, যে কোনো ইনফেকশন যেটা হয় সেটা কোনো না কোনো একটা তো জার্ম থেকে হয়, ঠিক আছে। এবার আমি যদি অন্যভাবে বলি যে এই টাইমটাই কি হয়, এইগুলো কেন হয়, ধরুন ইনফেকশনটাই বা এই সময় কেন হবে, কারণ যখনই ওয়েদার চেঞ্জ হয় তখন কিছু কিছু কিন্তু ভাইরাল কিন্তু যে জার্ম ভাইরাস কিন্তু ওটা কিন্তু ফ্লারিশ করে, বেড়ে ওঠে। তার জন্যই দেখবেন যখনই সিজন চেঞ্জের টাইম তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগগুলো দেখা যায়। সবারই তো একটা টাইম থাকে, ঠিক আছে। সেই টাইমগুলোর মধ্যে এক একটা তাদের ইনকিউবেশন টাইম থাকে, বা ধরুন তাদের প্রজনন একটা টাইম থাকে, সেই টাইমগুলোতে কিন্তু এই রোগগুলো দেখা দেয়। তো এই সময় কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার বা গলা ব্যথা, এই সময় এই প্রবলেম কিন্তু আসতে থাকে, ঠিক আছে। এর জন্য যেই ব্যাপারটা হয় যে যখনই সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা, তখনই কিন্তু এই গলা ব্যথার সমস্যাটা দেখা দেয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। আমার আর কি মাথায় খুশকির সমস্যা আছে। খুশকির সমস্যা, হুগলি থেকে বলছেন? আচ্ছা, হেয়ার ফলও হচ্ছে। হেয়ার ফলও হচ্ছে। আপনার বয়স কত? 24। 24। কতদিন ধরে আপনার এই সমস্যাটা? শীতকালটা পুরোটাই হয়েছে। শীতকালে সমস্যাটা হচ্ছে। আচ্ছা শুনুন। আচ্ছা, আপনার যে খুশকি যেটা হয়েছে এটা কি প্রত্যেক বছর হয় না এবছরই হয়েছে? হ্যাঁ বলুন।
আপনার যে খুশকির সমস্যাটা সেটা কি এই বছরই হয়েছে শীতকালে না প্রত্যেক বছরই হয়? না মানে প্রত্যেক বছরই শীতকালের সময়টাতে হয়। আচ্ছা, এখন কি ওটা ঠিক হয়ে গেছে নাকি এখনো চলছে প্রবলেমটা? না এখনো ঠিক হয়নি, চলছে, খুশকিটা তো উঠছে। কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য কখনো? না আচ্ছা দেখুন, লেবুর রস মাখতাম বাড়িতে সেরকম আর কি। আচ্ছা এবার যদি আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। এটাকে যদি পার্মানেন্টলি আপনি কিওর করতে চান, যে প্রত্যেক বছরই তো হচ্ছে, আপনি যদি এটাকে পার্মানেন্টলি ঠিক করতে চান, সারিয়ে তুলতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার একটা ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখানে লাইলিগেন্স আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে, যেখানে চুল আর হেয়ারের ক্রিটিক্যাল সমস্যাগুলো যেগুলো আপনার সৌন্দর্যকেও নষ্ট করছে তার কিন্তু ট্রিটমেন্ট আছে। যেমন ধরুন, আপনার এই চুল পড়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, কিন্তু চুল পড়ে গেলে মানুষের এটা লাইফের সাথে কোনো কিন্তু থ্রেট না, কিন্তু সৌন্দর্যটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। তার মানে চুলটা আমার প্রয়োজন, চুলটা থাকতে হবে। তার জন্য কি হয়েছে যে আপনার মাথায় খুশকিটা, তাহলে খুশকিটাকে আমার পার্মানেন্টলি ঠিক করতে হবে যাতে প্রত্যেক বছর এটা না আসতে থাকে। এবং এইবার আপনার অনেক বেশি হয়েছে, তার মানে জিনিসটা দিনের পর দিন বাড়ছে এবং চুলও পড়ে যাচ্ছে। চুল কিন্তু যতদিন আপনার খুশকি না ঠিক হবে চুল কিন্তু পড়তে থাকবে। মানে দেখুন, নর্মালি চুল সবার পড়তে হয়, ঠিক আছে, যদি চুলটা না পড়ে, মানে চুলেরও একটা জীবন চক্র আছে, সেটা কমপ্লিট হলে চুলটা পড়বে, সেখান থেকে আবার একটা নতুন চুল আসবে। সারা জীবনে একটা গোড়া থেকে মোটামুটি 18-20 বার একটা চুল জন্মাতে পারে। এবার সেটা যদি বয়সের আগেই যদি চুলটা পড়ে যায়, তাহলে আপনার কি হবে যে অল্প সময় পরেই দেখবেন যে আপনার মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল আর নেই। তো সেটাকে অ্যাভয়েড করতে গেলে আপনার পার্মানেন্ট একটা সলিউশনে আসতে হবে, যে আপনার খুশকিটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত কি হচ্ছে, দেখতে হবে আপনার কিছু টেস্ট করে যে আপনার শরীরের মধ্যে কি কি ঘাটতি আছে। অনেক সময় আমরা যে খাদ্য খাবার খাই তার মধ্যে চুলের জন্য যেসব ফুড দরকার, তার মধ্যে যে পুষ্টি দরকার, সেগুলোর অভাব থাকে। সেটা যখনই অভাব থাকবে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার চুল কিন্তু পড়ে যাচ্ছে এবং নতুন করে চুলও আসবে না, বা চুল এলেও সেটা লম্বা হচ্ছে না। তো এই সবগুলো দেখতে গেলে আপনার একবার আমাদের কাছে আসতে হবে, হেল্পলাইনে একবার কল করে নিন, এসে একবার দেখিয়ে নিন, তারপরে ওইভাবে আমাদের কাছে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে প্রবলেমগুলো কিন্তু কমতে থাকবে। আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু ট্রিটমেন্ট মানেই যে সত্যি সত্যি যে আপনি আভ্যন্তরীণভাবে সুস্থ হয়ে উঠছেন তা কিন্তু নয়। আপনার বাহ্যিক সৌন্দর্যতা এবং আপনার বাহ্যিক যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমেষেই আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারে আয়ুর্বেদ। তাই জন্যই কিন্তু আপনাদেরকে বলছি, অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। যদি সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং চান যে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। ইতিমধ্যেই একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন আমি কে বলছেন? আমি বাঁকুড়া থেকে সুজয় দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 27+। আচ্ছা, আর সমস্যা হচ্ছে আমার মাথাটা ভারী ভারী থাকে, আর মানে কোনো খাবার খেতে ইচ্ছা করে না। এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই শারীরিক এটা সমস্যা? 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ হয়ে গেল। তো এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন আগে? না না ডাক্তার। আচ্ছা, আচ্ছা দেখুন, আপনার পটিটা কেমন হয়? হ্যাঁ পটিটা নরমাল হয়, মানে মাঝে মাঝে ক্লিয়ার হয়, আবার কখনো ক্লিয়ার হয় না। আচ্ছা, 2 সপ্তাহ যে আপনার সমস্যা হচ্ছে, আপনার কি গ্যাস হচ্ছে বা পটি ক্লিয়ার হচ্ছে না, বা ধরুন মনে হচ্ছে পেটটা ভরে রয়েছে, খিদে পাচ্ছে না, এই ব্যাপারগুলো কি হচ্ছে? হ্যাঁ মানে পেটটা ভরে থাকে মাঝে মাঝে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। যে দেখুন, আপনার যে প্রবলেমটা, এইটা কি হয় আমাদের যে শরীরের মধ্যে কিন্তু ওই গ্যাসটা বাড়তে থাকে। যখন আপনার পটিটা ক্লিয়ার হবে না বা খিদে পাচ্ছে না, তার মানে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে কিন্তু, পেটের মধ্যে কিন্তু গ্যাসটা বাড়ছে, ঠিক আছে, গ্যাস হচ্ছে। এই গ্যাসটা কিন্তু সারা শরীরের মধ্যে ছড়াতে থাকে এবং অনেক সময় আমাদের কিন্তু মাথাতেও কিন্তু এটা এফেক্ট করে। দেখা যায় যে আমাদের মাথা ব্যথা করে, মাথাটা ভার ভার হয়ে থাকে, কাজ করতে গেলেও অসুবিধা হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আছে, এগুলোকে কিন্তু ফেলে রাখবেন না। ভাববেন যে এই গ্যাস হচ্ছে, এটা আর এমন কিছু না, না একদম না। প্রথম যেটা করবেন, ঘুম থেকে উঠে রেগুলার 1 গ্লাস করে হালকা গরম জল খাবেন, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। বাড়িতে চেষ্টা করবেন একটা পাউডার তৈরি করতে। সেই পাউডারটার মধ্যে কি থাকবে, জোয়ান থাকবে। ধরুন সমান পরিমাণে নেবেন, 1 চামচ জোয়ান,
1 চামচ মৌরি, 1 চামচ কি বলে জিরে, এই 3টে জিনিসকে একসাথে করে 1 চামচের জায়গায় আপনি 5 চামচ নিলে সবগুলোই 5 চামচ নেবেন, ইকুয়াল কোয়ান্টিটিতে নেবেন। নিয়ে সেটা কোনো ভাজবেন না, শুধু মিক্সিতে গুঁড়ো করবেন, গুঁড়ো করে রেখে দেবেন। এই যে ডেইলি যখন আপনি ভাত খাচ্ছেন, দুপুরে রাত্রে খাদ্য খাবার খাচ্ছেন, খাবার 10-15 মিনিট পরে এইটা 1 চামচ নেবেন, তার মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবেন। কোন নুন দেবেন? আপনি যেটা বিট লবণ বলি, সেই নুন একটু দেবেন, দিয়ে ওটা খেয়ে অল্প একটু জল চুমুক দিয়ে খেয়ে নেবেন। এটা মোটামুটি খাওয়ার 10-15 মিনিটের মধ্যে খাবেন, কিন্তু তখন কিন্তু বেশি করে জল খাবেন না। এইটা আপনার কিন্তু গ্যাস বা হজমের সমস্যাগুলোকে সাহায্য করবে। যদি দেখছেন আপনার এটা অনেকদিন ধরে হয়ে যাচ্ছে, রোগটা সারছেই না কিছুতে, তাহলে কিন্তু অবশ্যই বলবো চিকিৎসা করাতে হবে এবং পার্মানেন্ট সলিউশনের জন্য একবার আমাদের সাথে এসে যোগাযোগ করে নেবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনি হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন আবারও ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং মেদিনীপুরেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আগামী দিনটা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ইতিমধ্যেই আরো একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বলছিলাম। কোথা থেকে? দমদম থেকে। দমদম থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ, আসলে আমার প্রায়শই আজকাল দেখতে পাচ্ছি প্রত্যেক মাসেই বা 20-25 দিন অন্তর আমার খুব কান ব্যথা করছে, মানে কানের ভেতরে ঠান্ডা লেগে যাচ্ছে এবং ঠান্ডা লেগে গিয়ে খুব শ্বাসকষ্ট, কানে ব্যথা প্রায়শই হচ্ছে, ঘন হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 20। আচ্ছা আচ্ছা, আপনার এটা যে হচ্ছে, এটা কি এবার প্রথম হয়েছে না প্রত্যেকবারই হচ্ছে ঠান্ডার সময়? আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, বারবার ঘুরে ফিরেই হচ্ছে। আগে টনসিলাইটিস ছিল, এখনো আছে, কিন্তু ঠান্ডা লাগাটা কোনো না কোনো ভাবে আসছে বারবার। আপনি এর জন্য কোনো চিকিৎসা করেছেন আগে? হ্যাঁ, অ্যালার্জির ওষুধ খাই মাঝে মধ্যে। না, এমনি পার্টিকুলার কোনো, আর শুধু অ্যালার্জির ওষুধ আপনি মাঝে মাঝে খাচ্ছেন, তাই তো? দেখুন, এটাকে আপনার সারিয়ে তুলতে হবে। আমাদের দেখুন ইএনটি বলি, ইয়ার নোজ থ্রোট, এই তিনটে কিন্তু খুব লিঙ্কড, ঠিক আছে? তাই সর্দি কাশি হলে কিন্তু এই তিনটের মধ্যেই এফেক্ট করে। তাই এটাকে ফেলে রাখবেন না, কারণ কান যে আপনার ব্যথা করছে, ওখানে হয়তো আপনার মিউকাস জমছে, ঠিক আছে? ওখানে মিউকাস জমলে কিন্তু একটা খারাপ দিকে যাওয়ারও চান্স থাকে। তাই এটা ফেলে রাখবেন না। একবার বলবো যে আমাদের কাছে আসুন, কোনো রিপোর্ট আগে করতে হবে না, চলে আসবেন, আসার পর দেখে আমরা বলবো যে কিভাবে কি করতে হবে। আপাতত একটা করতে থাকুন, আপনি রেগুলার একটু ভাপ নেওয়া শুরু করুন, গরম জলের মধ্যে একটু নাকে মুখ দিয়ে যাতে ভাপ ভেপারটা ঢোকে সেটা চেষ্টা করুন। পুরোটা মানে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকলেও সেটা কিন্তু গলা এবং কানেও কিন্তু তার ভালো এফেক্টটা পাবেন, ঠিক আছে? এটা করুন। আর যাতে ঠান্ডা না লাগে একটু প্রোটেকশন নিন। আর হেল্পলাইনে এখনই একবার কথা বলে নিন, কোথায় গেলে আপনি তাড়াতাড়ি দেখিয়ে নিতে পারবেন।
অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ সত্যি সত্যিই কিন্তু অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আমরা সত্যি সত্যি শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হয়ে উঠি তা কিন্তু একদমই নয়। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু পারে আমাদেরকে মানসিক এবং আধ্যাত্মিকভাবেও সুস্থ করে তুলতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার ভীষণ প্রয়োজনীয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, আমি হলদিয়া থেকে মানব দে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে আমার সারা শরীরে ছোট ছোট করে মানে টিউমার মতন হয়েছে। আচ্ছা, তো সেটাকে মানে হোমিওপ্যাথি খেয়েছিলাম, তো কতটা কি হয়নি। তো আয়ুর্বেদিক কি এটা কি চিকিৎসা আছে? হ্যাঁ দেখুন, এটা আপনি ভালো জায়গায় ফোন করেছেন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, যে কোনো ধরনের যে আব মতো হওয়া বা টিউমার মতো হওয়া বা ফাইব্রয়েডস মতো হওয়া, এই ধরনের জিনিসগুলোর কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট হয়, এবং আয়ুর্বেদে ট্রিটমেন্ট করলে এটা বাড়িয়ে দেবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অনেক সময় অনেকের ধারণা থাকে, তার জন্যই কথাটা বলছি, যে অনেকের এটা ধারণা থাকে যে এটা ওষুধটা খেলে বেড়ে যাবে না। তো ঠিক আছে, এরকম বাড়ার কোনো ব্যাপার নেই। আপনার যা আছে আগে আমরা দেখব, দেখে নিয়ে তারপরে আপনাকে বলে দেবো যে কিভাবে ট্রিটমেন্টটা করতে হবে। আপনি একটা হেল্পলাইনে কল করুন, কল করে চলে আসবেন। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে দেখে নিন, সেখানে এসে ব্যাপারটা আলোচনা করবেন আমাদের ডাক্তারবাবুদের সাথে, দেখবেন তার একটা কিন্তু সলিউশন বেরিয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনাতে ছিলাম আর কি ব্যথাজনিত সমস্যা, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম মানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আর্থারাইটিস জনিত সমস্যা কিন্তু প্রায় লোকের মধ্যেই দেখা দিচ্ছে। তো এটার জন্য কি চিকিৎসা রয়েছে এনবিপিতে, যদি একটু বলেন। দেখুন, আর্থারাইটিসের এখানে পেশেন্ট আমাদের ভলিউম খুব বেশি। মানে ধরুন, আজকাল এই ব্যথার সমস্যাটা কিন্তু শুধু একটা পার্টিকুলার বয়সের নেই, যে 60 বছর 70 বছর হয়ে গেছে তাদেরই আছে, অথবা এমনও নেই যে শুধু শীতকালে হচ্ছে। 12 মাসই কিন্তু প্রবলেমটা থাকে। হ্যাঁ অবশ্যই বলবো, যখন শরীরের মধ্যে বাত প্রকৃতিটা বাড়তে থাকে, মানে দোষ যেটা আছে বাত দোষাটা বাড়তে থাকে, তখন কিন্তু মানুষের ব্যথার প্রকোপটা বাড়ে। এবার শীতকালে একটু বাত দোষটা বাড়ে মানুষের, এবার ইমব্যালেন্সটা বেশি হয় বলে তখন বেশি দেখা যায়, কিন্তু 12 মাসই কিন্তু এই রোগটা হয়। কারণ এই রোগটা কিন্তু শুধু ঠান্ডা ওয়েদার বলে কিন্তু হয় না। এই রোগটা যেটা আমরা অস্টিও আর্থারাইটিস বলি। হ্যাঁ হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি হরিপাল থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমি 3 দিন ধরে না আমার মানে কাঁধে একটু একটু ব্যথা হচ্ছে। কোথায় ব্যথা হচ্ছে? কাঁধে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 22। 22 বছর বয়স। আচ্ছা, 22 বছরেই কাঁধে ব্যথা হচ্ছে 3 দিন ধরে। এর জন্য কি কোনো ডক্টর দেখিয়েছেন? না দেখাইনি। আচ্ছা আচ্ছা, এই ব্যথা কি আগেও হয়েছে না এবার প্রথমবার? আগে হয়নি, এই প্রথমবার হলো। কাঁধে হচ্ছে তাই তো? হ্যাঁ। আর এর মধ্যে কোনো ভারী টাড়ি তুলেছো তুমি? খুব ভারী জিনিসটা চাই তোলা হয় না। আচ্ছা দেখো, শুনতে থাকো, আমি বলছি। দেখো, প্রথম কথা, এই ব্যথাটা এমন হতে পারে যে তোমার আঘাত লেগেছে, তার থেকে হতে পারে। আবার অনেক সময় কি হয়, ঘুম ঠিক মতো, ধরো তুমি খুব ক্লান্ত আছো, ঘুমিয়ে আছো, ঠিক তোমার মানে বুঝতে পারছো না কিভাবে ব্যাকাতেরা হয়ে শুয়েছো বা হাতের ওপরে চাপ দিয়ে শুয়েছো, তার থেকেও হতে পারে। এই সমস্যাগুলো যদি তার থেকে হয়, তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই তোমার কিন্তু এটা কমে যাবে। তার জন্য একটা কাজ করো, ঠান্ডা জলে স্নান করো না, একটু হালকা গরম জলে স্নান করো, আর ভারী কিছু তুলো না আপাতত। আর শোয়ার সময় একটু মাথায় রাখবে হাতের ওপর যাতে চাপ না লাগে। যদি দেখছো কিছুদিনের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে এটা কমছে না, তাহলে দেখতে হবে যে কেন হয়েছে। তাহলে আমাদের কাছে একটা হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু চলে আসবে। এত অল্প বয়সে যদি ব্যথার রোগ ধরে নেয়, তাহলে বুঝতে হবে ভেতরে কিন্তু সমস্যা আছে। আরেকটা কাজ করবে, এমন কিছু খাবে না এর মধ্যে যেগুলোতে তোমার বেশি গ্যাস হয়ে যেতে পারে, হজম না হয়, পায়খানা পরিষ্কার না হয়, সেই ধরনের খাবারগুলো খাবে না। তার মধ্যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো, তেঁতুলের টক, এই জিনিসগুলো অ্যাভয়েড করো।
যদি দেখছো কয়েকদিনের মধ্যে কমছে না এত কিছু করেও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। একদমই তাই। আর তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে নিচের হেল্পলাইন নাম্বারে। আর তার জন্য আপনাদের এই হেল্পলাইন নাম্বারটা 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, কোন ক্লিনিকে আপনারা কোন ডাক্তারবাবুকে পাবেন, এবং আরো যাবতীয় তথ্য যদি আপনাদের জানবার কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটাই আপনার সুস্থতার চাবিকাঠি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? মনমোহন হালদার বলছিলাম। কোথা থেকে? একটু জোরে কথা বলবেন। আমি মগরাহাট থেকে বলছিলাম। হ্যাঁ, মগরাহাট থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। সমস্যা বলতে আমার 30 মানে বয়স, কিন্তু সমস্যা হচ্ছে আমার মানে ঠান্ডাটা মানে জমে আছে, মানে বার হচ্ছে না কোনো মতে। আচ্ছা, বুকে কি চাপ চাপ লাগছে বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর যখন একটু টেনশন হচ্ছে শ্বাসকষ্ট টাইপের। এটা কি আগে ছিল না রিসেন্ট হয়েছে? রিসেন্ট একটা মানে টেনশন হচ্ছে, তারপর থেকে দেখতে পাচ্ছি এরকমই সমস্যা হচ্ছে, শ্বাসকষ্টের একটা সমস্যা, তারপরে এই সর্দির সমস্যাটা। আচ্ছা দেখুন, এটা আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, এটা আপনার টেনশন থেকে শ্বাসকষ্ট হচ্ছে। আদৌ এটা আপনার কোনো অ্যালার্জি থেকে কিনা, বা ধরুন কোনো আগে থেকে ছিল কিনা, সবকিছু কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই যাদের ধরুন শ্বাসকষ্ট থাকে, টেনশন হলে সেটা বেড়ে যায়, ঠিক আছে, ওটা ট্রিগার হয়ে যায়। অনেকের অ্যাজমা থাকে বা ধরুন অ্যালার্জি থাকে, সেগুলোর থেকেও কিন্তু বাড়ে। আপনি একটা কাজ করুন, এটাকে ফেলে রাখবেন না। হ্যাঁ, কেন ফেলে রাখবেন না এটা জানতে হবে যে কেন হয়েছে। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে আমাদের কাছে আসুন। ডাক্তারবাবুরা আমরা দেখে আপনাকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করব, যে ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। একটু আগে আমরা একটা আলোচনা করছিলাম যে আমাদের এখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? ব্যথার হোক বা ধরুন আপনাদের যার যা সমস্যা আছে সবগুলো নিয়ে একটু বলছি। যে এখানে দুটো পার্ট আছে। প্রথম পার্টটা কি, যে ঔষধ। আপনি আমাদের কাছে আসবেন, আপনার সাথে কনসালটেশন হবে ডক্টরের। কনসাল্ট করার পর ডাক্তারবাবু যেভাবে বুঝবেন সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট চালু করবেন। সেখানে আপনাকে ওষুধ প্রেসক্রাইব করা হবে, যাতে আপনার রোগটা আস্তে আস্তে কমতে থাকে। রোগের কারণটা, রোগের সিমটমটা নয়, এটা আগে বুঝতে হবে। রোগ মানে কোনটা আমরা বুঝি, যেটা সিমটম দেখি, আসলে সেটা রোগ নয়। রোগ হচ্ছে কারণটা। ধরুন আপনার হাঁটুতে ব্যথার যে ব্যাপারটা বলছিলেন, হাঁটুতে ব্যথা, আপনি ব্যথাটাকে রোগ ভাবছেন, যে হাঁটুর ব্যথার চিকিৎসা করাচ্ছেন, কিন্তু আমরা করব রোগটা, হাঁটুর ব্যথাটা কেন হয়েছে সেই কারণটাকে চিকিৎসা করতে হবে। তো তার জন্য ঔষধ দেওয়া হবে, ঔষধ খাবেন, আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ হতে থাকবে। দেখা গেল আপনার কন্ডিশনটা এমন আছে যেটা হয়তো আপনি আগেও কোথাও চিকিৎসা করেছেন, তার ভালো সুফল পাননি, আয়ুর্বেদাও করেছেন অনেক জায়গায়, তার ভালো রেজাল্ট পাননি, এবং আমরা আপনার রিপোর্ট দেখে অথবা আপনার হেলথ কন্ডিশন দেখে বুঝছি এটাকে যদি একেবারে ঠিক করতে হয়, সারিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিসের প্রয়োজন আছে, যেটা হচ্ছে আপনার পঞ্চকর্মা থেরাপি। আয়ুর্বেদের এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে আপনার শরীরকে ডিটক্সিফাই করা হয়, মানে শরীরকে বিষমুক্ত করা হয়, বলতে গেলে যেটা বলি আমরা, শোধন করা হয়। এবং তার সাথে সাথে দেখা যাবে যেই রোগের জন্য পঞ্চকর্মা করা যাচ্ছে সেই তার যে হিলিং প্রসেসটা, বাত পিত্ত কফ যে ত্রিদোষ আছে সেটাকে ব্যালেন্স করা যাচ্ছে। এইভাবে করে দেখা যাবে যে আপনি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। এবং তার পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা থাকবে, আপনি কিভাবে নিজেকে মেনটেন করবেন, যে আপনি সুস্থ হয়ে গেলেন, এইবার নিজেকে কিভাবে মেনটেন করবেন, আপনার জীবনশৈলী বা লাইফস্টাইলটা কেমন হবে, কি খাবেন কি খাবেন না, কিভাবে আপনার দিনাচারিয়াটা হবে, কখন ঘুমোবেন না, কতটা ঘুমোবেন, কি করবেন কি করবেন না, এই পুরো গাইডেন্সটা কিন্তু আপনাকে দিয়ে দেবো আমরা, যাতে আপনার এই রোগটার থেকে সারা জীবনের মতো আপনি রেহাই পেয়ে যান, বারে বারে যাতে সিমটমগুলো আপনার জীবনে ফিরে না আসে। যদি সত্যি সত্যি আপনি চান যে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আপনি কিংবা আপনার প্রিয়জন একটু সুস্থ থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারাও আগামী জীবনটা একটু সুন্দর করে কাটান। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।